আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। রমজান মোবারকের আজকের এই ক্লাসটি 19তম নিবন্ধন এবং থেকে 20তম যে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটিতে আমি সাধারণ জ্ঞানে বিগত সালে যে প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলো আমি ব্যাখ্যা সহ সমাধান করব আমার এই একটি ক্লাসে। আপনি যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকেন অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার এই ক্লাসে জয়েন করেছেন অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই শেয়ার করে দেন, যত দ্রুত শেয়ার করে দিবেন তত দ্রুতই মঙ্গল। আমাদের অনেক ভাই বোন আছে যারা ফ্রি ক্লাসের জন্য বসে থাকে কিন্তু তারা যে কোনো কারণে হোক নোটিফিকেশন পায় না। সুতরাং আপনার একটা শেয়ার ওই ভাই অথবা ওই বোন আজকের এই ক্লাসের নোটিফিকেশনটা সে পাবে। ঠিক আছে, তাহলে আমাদের আর দেরি নয়, আপনারা শেয়ার করে দিবেন, খুব দ্রুত শেয়ার করে দিবেন। আমি ক্লাসটি শুরু করব আপনাদের অংশগ্রহণ করার পরে। আমি একটু দেখতে চাই কারা কোন জায়গা থেকে জয়েন করেছেন আর কে কয়টা শেয়ার করেছেন এটা অবশ্যই জানাবেন। কয়টা শেয়ার করেছেন এটা অবশ্যই জানাতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে প্রথমেই জয়েন করেছেন আবুল হাসেম, আমাদের সাথে জয়েন করেছেন ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, রংপুর থেকে, তারপরে কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন। আচ্ছা, আর কে কোথা থেকে জয়েন করেছেন দ্রুত জানিয়ে দেন, দ্রুত। আমি লেট করব না। আপনাদের যে ক্লাসটি সেটা আমি আগে বলেছি, সেটা হচ্ছে প্রধান শিক্ষক বা বিসিএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নেবেন অথবা 19তম নিবন্ধনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অথবা 10 থেকে 20তম গ্রেড অথবা যে কোনো একটা চাকরির পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করতে চান, তা আপনাদের সেই বিষয়টা মাথায় রেখেই বিগত সালে আসা প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধানের আজকে এই ক্লাসটি আয়োজন করেছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানে কোন প্রশ্নগুলো আমাদের বারবার আসে সেই প্রশ্নগুলো আমি দেখবো ইনশাল্লাহ। আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেটা হলো বিগত সালে কোন টপিকগুলো কিভাবে এসেছে, হুবহু প্রশ্ন আসে নাকি আসলে ঘুরে ফিরে আসে, অথবা এই ক্লাসের ব্যাখ্যা আসলে কিভাবে পড়বেন। আজকের এই ক্লাসটি করার পরে আপনি নিজে নিজেও ব্যাখ্যা বের করতে পারবেন এবং কানেক্ট করতে পারবেন। আর অবশ্যই কাগজ কলম রাখবেন পাশে, যে বিষয়টা আমি আমার এখানে নোট করাবো। এখানে তো একটা আছে প্রশ্ন এবং উত্তর দিয়ে দিব, আবার কিছু আছে এক্সট্রা আমি নোট করাবো, সেগুলো আপনি খাতায় লিখে ফেলবেন সাথে সাথে। তাহলে আজকের এই ক্লাসটি সার্থক হবে আপনার জন্য। আচ্ছা, দ্রুতই জয়েন করতে হবে। হ্যাঁ, দ্রুত জয়েন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পেইড বেসও আছেন, তারা এই ক্লাসটিও করতে পারছেন ফ্রি ক্লাস হিসেবে। পেইড বেসের ক্লাস অবশ্যই হবে ভাইয়া। হানজালা হাফিজ ভাই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেতু সরকার জয়েন করেছেন আমাদের সাথে রাজশাহী থেকে, চারঘাট থানা কালুহাটি গ্রাম থেকে জয়েন করেছে। ওরে বাবা, সেই গ্রামের নাম সহ চলে আসছে, কালুহাটি। তারপর সিরাজগঞ্জ থেকে আছেন রাজওয়ার আলী, জিজ্ঞেস করেছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভাই, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আমি ক্লাসটি শুরু করে, তাহলে যারা বিগত সালের প্রশ্নগুলো নিজেরা চেষ্টা করছেন এবং বুঝতে পারছেন না যে কোন প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2019 সালে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা শুধু যে নিয়োগ পরীক্ষায় এসেছে প্রাথমিক বিদ্যালয়ে তা নয়, এটা কিন্তু আবার নিবন্ধনেও এসেছে। ঠিক আছে, এটা নিবন্ধন, আবার এটা বিসিএসও এসেছে এই প্রশ্নটা। আপনারা যদি ক্লাসটি শেষ পর্যন্ত থাকেন তাইলে আমি দেখাবো যে বিসিএস এর কিভাবে এসেছে এই প্রশ্নটা। তো দেখেন, প্রশ্ন হলো কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্রে হয়ে ওঠে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে কার পৃষ্ঠপোষকতায়, কার পরিচর্যায়, কার তত্ত্বাবধানে, কার আগ্রহে। মূলত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা একটা সেন্ট্রাল মানে সেন্ট্রাল অবজারভেশন সেন্টার হিসাবে হয়ে ওঠে। তাহলে এখানে লেখা আছে দেবপাল, আবার এখানে লেখা আছে ধর্মপাল, এখানে লেখা আছে বিগ্রহ পাল, এখানে নারায়ণ পাল। তাহলে অবশ্যই আপনারা অনেকে অ্যান্সার করে ফেলেছেন। আনিশা ইসলাম, মেহরিমা আপু অ্যান্সার করেছেন।
তারপর হচ্ছে তানজুল ইসলাম জয়েন, এইমাত্র জয়েন করেছেন, অ্যান্সার করেছেন রাজওয়ান আলী। আফরোজা আপু অ্যান্সার করেছেন। জি, অনেকেই মাত্র জয়েন করেছেন। জিজ্ঞেস করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ। রোজার দিন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি, যেভাবে থাকার দরকার সেভাবে আছি, সুস্থই আছি। তাহলে এটা কোনটা বলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা দিয়েছেন ধর্মপাল, তাদেরটাই সঠিক হয়েছে। রাজা ধর্মপাল, যিনি পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? মনে রাখতে হবে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা, পাল বংশের শ্রেষ্ঠ রাজা যিনি, তিনি হচ্ছেন এই ধর্মপাল। এই সেই ধর্মপাল যিনি পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের ছেলে। তিনি কে বলেন তো? গোপালের ছেলে। এই হচ্ছে আমাদের ধর্মপাল। ধর্মপাল পাহাড়পুরের বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন। এটাকে সোমপুর বিহারও বলা হয়। এই যে সোমপুর বিহার অথবা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, যেটা নওগাঁতে অবস্থিত, এই নওগাঁ, এটা হচ্ছে ধর্মপাল নির্মাণ করেছেন। আর এই সোমপুর বিহারটা উপমহাদেশের সবচেয়ে বড় বিহার। উপমহাদেশের সবচেয়ে বড় বিহার, উপমহাদেশের সবচেয়ে বড় বিহার যেটা, সেটা হচ্ছে সোমপুর বিহার অথবা পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এটা নির্মাণ করেছেন ধর্মপাল। পালরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে সেন্টার কেন নিয়েছে? কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় এটা তো মূলত হচ্ছে পড়ালেখার জন্য, তাই না? পড়াশোনা এখানে করানো হতো। আর স্টুডেন্টরা থাকতো যে জায়গাতে, সেটা হচ্ছে সোমপুর বিহারে। তাইলে আবাসিক, এই যে আবাসিক হল, আবাসিক হল কোনটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের? সেটা হচ্ছে সোমপুর বিহার অথবা পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা মূলত বৌদ্ধদের, ঠিক আছে, বৌদ্ধদের গ্রন্থ পড়ানো হতো। বৌদ্ধদের যে গ্রন্থ, এটা পড়ানো হতো যেই কেন্দ্রে, সেটাই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধদের গ্রন্থগুলোকে পড়ানো হতো এবং কি বিভিন্ন বইগুলোকে প্র্যাকটিস করা হতো। বৌদ্ধদের তন্ত্র মন্ত্র, ওকাসহং বন্তে তিসরণং সহন পবজ্জা সামনের দশিলং ধম্মং জাসামি অনুগ্রহং কত্তা শিল দেতমে বন্দে, এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের কিছু নিয়ম কানুন, বৌদ্ধ ধর্মের শ্রুতি গাথা। তো এগুলা সাধারণত মানুষকে শিখানো হতো, মানুষ যাতে এগুলো থেকে জ্ঞান অর্জন করে এবং পরিশুদ্ধ করতে পারে নিজেকে। তো এই জন্য মূলত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করা হয়েছে। ইভেন নালন্দা বিশ্ববিদ্যালয় এশিয়ার সবচেয়ে প্রাচীন, মনে রাখবেন, এশিয়ার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এশিয়ার প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে বা পরিপূর্ণভাবে, যে পৃথিবীর কোন দেশে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল, আমি জানি আপনারা অধিকাংশ অ্যান্সার করে ফেলবেন ভারত, কিন্তু ভারত উত্তর হবে না। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করা হয়েছিল যে দেশটাতে, সেটা হচ্ছে আফ্রিকার দেশে যে মরক্কো, এই মরক্কোতেই বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। একসময় আফ্রিকায় অনেক শিক্ষিত লোকজন ছিল, দেশ বিদেশ থেকে মানুষজন পড়াশোনা করতে আফ্রিকা মহাদেশে যেত, কিন্তু সিস্টেমে আফ্রিকা মহাদেশকে গরিব বানানো হয়েছে এবং মূর্খ বানানো হয়েছে। বিকজ ইসলাম গ্রহণ করেছে সবচেয়ে বেশি যে মহাদেশের লোকজন, সেটা আফ্রিকা মহাদেশের লোকজন। ঠিক আছে, এটা অনেকের কাছে বিশ্বাস হবে না, অনেকের কাছে খুবই খারাপ লাগবে। মানে সিস্টেমে আফ্রিকা মহাদেশকে গরিব করানো হয়েছে, মূর্খ বানানো হয়েছে, যাতে আফ্রিকার মানুষজন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। ইভেন আফ্রিকার মানুষজনকে নিগ্রো বানানো হয়েছে, গোলাম বানানো হয়েছে। আফ্রিকা থেকে মানুষজনকে ধরে নিয়ে সে আমেরিকার বিভিন্ন দেশে পাঠিয়ে দিত, ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে দিত কামলা খাটার জন্য। তারা হচ্ছে দাস হিসাবে ব্যবহৃত হতো। ঠিক আছে, তাদের কোনো প্রকার সামাজিক মর্যাদা ছিল না, তাদের কোনো প্রকার সম্মান ছিল না। তাদেরকে মনে করা হতো তোমরা পৃথিবীতে জন্মাইছো শ্বেতাঙ্গদের সেবা করার জন্য। এইভাবে দেখা যাচ্ছে যে তাদেরকে আন্ডার এস্টিমেট করা হলো।
আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকা থেকে নেলসন ম্যান্ডেলা সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন। তার আগে অনেকেই আওয়াজ তুলেছিলেন, কিন্তু সে আওয়াজ কাজে লাগেনি। নেলসন ম্যান্ডেলা যেহেতু তিনি একজন খ্রিস্টান ছিলেন, সুতরাং তাকে সম্মান করত হাজার হাজার মানুষ, তাই তারটা ভাইরাল হয়েছে। কিন্তু আফ্রিকা মহাদেশে আরো বহু মানুষ আওয়াজ তুলেছিল, কিন্তু তাদের সে আওয়াজকে তোয়াক্কা করা হয়নি। আফ্রিকার মানুষজনকে কি করা হয়েছিল? আফ্রিকার মানুষজনকে প্রচুর টর্চার করা হয়েছিল, প্রচুর পরিমাণ টর্চার করা হয়েছিল। আজও আফ্রিকার দিকে যদি আপনি তাকান, যেমন দেখবেন দক্ষিণ আফ্রিকা, তারপরে লাইবেরিয়া, ঘানা, এরকম কিছু দেশ আছে, এত পরিমাণ গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে আফ্রিকা মহাদেশে। ঠিক আছে, সত্য সেখানে যায় না, শুধু মিথ্যা দিয়ে তাদেরকে কলঙ্কিত করা হয়েছে। তো যা হোক, এই নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন। আর পৃথিবীর মধ্যে যে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে মরক্কো ইউনিভার্সিটি। এটা হচ্ছে আফ্রিকার একটি দেশ মরক্কোতে, যেই দেশে জন্মিয়েছিলেন একজন পরিব্রাজক। দেখি বলেন তো, মরক্কোতে কোন পরিব্রাজক জন্মিয়েছিলেন? কে বলতে পারবেন? আল আজহার বিশ্ববিদ্যালয় হবে না স্যার? জি না, আল আজহার বিশ্ববিদ্যালয় অনেক পরে হয়েছে। ঠিক আছে, নালন্দার পরে কিন্তু আল আজহার ইউনিভার্সিটি হয়েছে। এটার অনেক ইতিহাস আছে ভাই। ঠিক আছে, এগুলাকে আপনাকে প্রথম হিসাবে নিবেন। বিতর্ক আছে, বলছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আবার মুসলিমরা বলছে না আল আজহার বিশ্ববিদ্যালয়। কিন্তু আধুনিক মুসলিমরা গবেষণা করে দেখেছে যে আল আজহার পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় নয়। তাহলে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যেটা, সেটা হচ্ছে মরক্কোতে হয়েছিল। ঠিক আছে, মরক্কোতেই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হয়েছিল। এই হচ্ছে বিষয়। তাহলে এটা ডান, তাই না? এটা ডান ডান, আলহামদুলিল্লাহ। আমি সামনে যাচ্ছি। এই তো ইবনে বতুতা, সবাই অ্যান্সার করে ফেলেছেন, আপনারা অনেকে অ্যান্সার করেছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। এই জন্য আমার ভালো লাগে আপনাদের পড়াতে। এবার আসেন মাৎস্যন্যায়। আসেন তো, মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়? মাৎস্যন্যায় শব্দের অর্থ কি? মাৎস্যন্যায় শব্দের অর্থ যদি বলা হয়, পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা। ছোট মাছকে খেয়ে ফেলা। তাহলে মাৎস্যন্যায় শব্দের অর্থ হচ্ছে পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা। অর্থাৎ এমন একটা শাসন ছিল ওই সময়ে, বড় বড় যারা নেতা ছিল ছোট ছোট নেতাদেরকে ধরে মেরে ফেলতো। ঠিক আছে, এটা 7ম থেকে 8ম শতকে এই মাৎস্যন্যায়টা হয়েছিল। ঠিক আছে, এটা 7ম থেকে 8ম শতকে এই মাৎস্যন্যায় হয়েছিল। এটা 40তম বিসিএস এসেছিল। 7ম থেকে 8ম শতকে এই মাৎস্যন্যায় হয়েছিল। ঠিক আছে, এই মাৎস্যন্যায়ের কারণে কি ঘটেছিল এটা পরে আমি বলছি। এটা আসলে কোন শাসন আমলে হয়েছিল? সেন শাসন আমলে? না, সেন শাসন আমলে না। এই মাৎস্যন্যায় হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর। শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত। এই যে শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলা যে অরাজক অবস্থা চলে তাকে বলা হয় এই মাৎস্যন্যায়। শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলায় যে অরাজক অবস্থা চলে তার সাংকেতিক নামই হচ্ছে মাৎস্যন্যায়। তাহলে শশাঙ্কের পরে যারা ক্ষমতায় আসে তারা হচ্ছে পালরা। ঠিক আছে, পালরা হচ্ছে ক্ষমতায় আসে। তাহলে বলেন এখানে কোনটা আছে? পাল। সেন আছে, এখানে এটা কেটে দিব আমরা। মুঘল আছে, এটা অনেক পরে, এটা কেটে দিব আমরা। তাহলে পাল আছে, খিলজি আছে, খিলজি হবে না। তার মানে এখানে পাল আছে, পাল তাম্র শাসন আমলে। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। দেখেন বুঝতে পেরেছেন কিনা? এটা বুঝতে পারলে লিখবেন আলহামদুলিল্লাহ ডান। আলহামদুলিল্লাহ ডান। তো এই প্রশ্নগুলো দেখেন বিগত সালে পরীক্ষাতে এসেছে। আমি শুধু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোই সলভ করাবো না, আমি এখানে সলভ করাবো বিভিন্ন মন্ত্রণালয়ে আসা প্রশ্নগুলো এবং বিসিএস এ আসা প্রশ্নগুলো, নিবন্ধনে আসা প্রশ্নগুলো। কারণ বিগত সালে সব প্রশ্ন থেকেই কিন্তু বাছাই করে 70 থেকে 80% প্রশ্ন আসে। 70 থেকে 80% প্রশ্ন বিগত সাল থেকে আসে, এবারও আসবে। কেউ যদি বলে যে ভাই নতুন সরকার আসছে এবার আসবে না,
আমি বলবো যে উনি ভুল বলছে। নতুন সরকার আসুক আর পুরান সরকার আসুক, প্রশ্ন তো সব এক, পড়া তো সব এক। তবে হ্যাঁ, সাম্প্রতিক আসতে পারে, কিন্তু এগুলো তো বেসিক, এগুলোকে চেঞ্জ করবেন কেমনে? আপনি চেঞ্জ করা যাবে না। আচ্ছা আসেন পরের প্রশ্ন। এখানে বলা আছে কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? কোন শাসন আমলে বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসার ঘটেছিল? বৌদ্ধকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দেওয়া হয়েছিল। আপনারা নাম শুনেছেন যে মৌর্য শাসন, তাই না? এই যে মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য এই বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই বংশের যিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন তার নাম হচ্ছে সম্রাট অশোক। এই সম্রাট অশোক, তার শাসনামলে একটা যুদ্ধ হয়েছিল, যেটা ভারতের কলিঙ্গ নামক স্থানে, এটাকে বলা হয় কলিঙ্গ যুদ্ধ। এটা হচ্ছে 264 খ্রিস্টপূর্বে, মানে যীশু খ্রিস্টের 264 বছর আগে, সরি 61 খ্রিস্টপূর্বাব্দে, 261 খ্রিস্টপূর্বাব্দে মূলত এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। আর এই যুদ্ধের কারণে দেখা গেল যে হাজার হাজার হিন্দুরা বৌদ্ধদেরকে মেরে ফেলেছে। যার কারণে সম্রাট অশোক কি করলেন? তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ। তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, সম্রাট অশোক তখন প্রেসিডেন্ট ছিলেন যখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, এবং শক্তভাবে তিনি দমন করেছেন উচ্ছৃঙ্খল এবং যারা বিশৃঙ্খলা তৈরি করেছিল তাদেরকে, এবং তাদেরকে দমন করে তিনি বললেন যে আজ থেকে ভারতবর্ষের রাষ্ট্রভাষা হবে, রাষ্ট্র ধর্ম হবে বৌদ্ধ। তাহলে বলেন সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হবে সম্রাট অশোক। এই সেই সম্রাট অশোক যিনি বৌদ্ধ ধর্ম রাষ্ট্র ধর্মের মর্যাদা দিয়েছিলেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দিয়েছিলেন কে, সেটা হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দিয়েছিলেন। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ঠিক বলেছেন আমাদের মুস্তাফিজুর রহমান। ভারতের কনস্ট্যান্টিনোপল বলা হয়, ঠিক। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে রুজনা আক্তার রুজু, তানজিলা সুলতানা, আপনারা সঠিক অ্যান্সার করেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে গেলাম। পরের প্রশ্ন, এটা অ্যান্সার আপনারা করবেন। নিম্নের কোন বংশটি প্রায় 400 বছর শাসন করেছে? আমার এই বাংলাকে যারাই মানে ধরেছে, শাসন করেছে দীর্ঘকাল। এখানে মধু আছে, মধু মধু। ঠিক আছে, এখানে মিথ্যা কথা বলে ক্ষমতা আসা যায়, একবার যদি কে ক্ষমতা আসে আর মধু ছাড়তে চায় না। ঠিক আছে, বাংলা এক এক সময় একটা বংশ 400 বছর শাসন করেছে, 400 বছর ক্ষমতাই ছাড়ে না, মজাই লাগে না ক্ষমতা ছাড়তে। ঠিক আছে, এই জন্য কি মজা, কি মধু বাংলাকে শাসন করতে। আর বাঙালি জাতি হচ্ছে এমন একটা জাতি খুবই আবেগপ্রবণ, অল্পতেই আবেগী হয়ে পড়ে, অল্পতে একজন মানুষকে খুব ভালোবেসে ফেলে, আবার অল্পতেই মাথায় নিয়ে আছাড় দিয়ে ফেলে। এটা হচ্ছে আমাদের বাঙালি জাতি, খুব অল্পতেই খুব আবেগী হয়ে যায় বাঙালি জাতি। তারা বলে নিম্নের কোন বংশটি প্রায় 400 বছর ক্ষমতায় ছিলেন? থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাদিয়া ইসলাম সঠিক বলেছেন। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সাদিয়া আফরিন, আনিশা ইসলাম, ইসরাত আরাফাত, তারপরে রত্না রত্না আপু আপনারটা হয়েছে, সানজু তালুকদারেরটা হয়েছে, জাকিরুল ইসলাম, বৃষ্টি সরকার, তারপরে পাপড়ি জামান, তারপরে এখানে মুকুল ভাই, তারপরে শারমিন আক্তার, তারপরে সাজেদা আক্তারটা সঠিক হয়েছে, রাজিয়া সুলতানা, আপনাদের গুলো সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাদেরকে। যারা যারা সঠিক অ্যান্সার করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। দেখেন তো আসলে সেটা কোনটা, সেটা হচ্ছে পাল বংশ। এই সেই পাল বংশ যারা হচ্ছে দীর্ঘকাল শাসন করেছিলেন, যারা দীর্ঘকাল শাসন করেছিলেন এই পাল বংশ। থ্যাংক ইউ সো মাচ।
তাহলে আমরা পরের প্রশ্নটা দেখবো। তাহলে পালরা কত বছর শাসন করেছেন? 400 বছর। এই 400 বছরের উপরে 400+ বছর তারা কি করেছেন? শাসন করেছেন। পালদের যিনি প্রতিষ্ঠাতা, যিনি হচ্ছেন গোপাল, ঠিক আছে, গোপাল দীর্ঘকাল শাসন করেছেন আমার এই বাংলাকে। আর এই যে পাল বংশ, এই যে পাল, এই তাদের শাসনামলে, পাল শাসন যুগে বাংলা একটা বই লেখা হয়েছিল, যেটা বাংলা সাহিত্যের প্রথম বই। এটার নাম হচ্ছে চর্যাপদ। এই যে চর্যাপদ রচিত, মনে রাখতে হবে, চর্যাপদ রচিত। এটা কবে? 650 খ্রিস্টাব্দে। 650 খ্রিস্টাব্দে চর্যাপদ রচিত হয়েছিল। তাহলে বাংলা সাহিত্যের প্রথম বই যেটা, বা প্রথম নিদর্শন যেটি, সেটা হচ্ছে এই চর্যাপদ। এটা রচিত হয় কবে? পাল শাসন আমলে। তার মানে পালরা বাংলাকে কিন্তু খুব সমীহ করতেন। পালরা বাংলাকে মর্যাদা দিতেন বলেই বিভিন্ন সময়ে এই পালদের উপরে অনেক নির্যাতন হতো। কারণ বাংলা একটা ভাষা যেটা মানুষ ব্যবহার করতো না। বাংলা এমন একটা ভাষা, এই যে বাংলা ভাষা, এটাকে মানুষ ব্যবহার করতো না, মনে করতো এটা নিচু শ্রেণীর ভাষা। কিন্তু এই বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন কে? কে বলতে পারবেন দেখি? বাংলাকে সর্বপ্রথম রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছিলেন কে? থ্যাংক ইউ সো মাচ। দেখি, বাংলাকে প্রথম রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছিলেন কে? বাংলাকে প্রথম রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছিলেন কে, জানেন আপনারা? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, যারা পারেন তারা লিখেন। লিখেন, বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন যে ব্যক্তিটা, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। এই যে গিয়াসউদ্দিন আজম শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ সুলতানি যুগের একজন সেরা শাসক ছিলেন, ইলিয়াস শাহের নাতি। এই ইলিয়াস শাহের নাতি গিয়াসউদ্দিন আজম শাহ সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন। আর আপনারা কেউ কেউ চিন্তা করতেছিলেন রফিক, কেউ আবার চিন্তা করতেছিলেন শেখ মুজিব, হ্যাঁ, আবার কেউ কেউ চিন্তা করতেছিলেন গোলাম আজম, মানে এক একজন এক একটা, কিন্তু এখানে একটাও হবে না। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা আবার অনেকে পাকিস্তান চিন্তা করতেছেন, তাই না? হবে না। বাংলাকে সর্বপ্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। তার সময় একজন কবি ছিল, মুসলিম কবি, ঠিক আছে, অর্থাৎ তিনি হচ্ছে প্রথম মুসলিম কবি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। এই যে শাহ মোহাম্মদ সগীর, উনি হচ্ছে প্রথম মুসলিম কবি বাংলা সাহিত্যে। তিনি একটা বই লিখেছিলেন, প্রণয় কাব্য, প্রেমের কাব্য। এটার নাম হচ্ছে লাইলি মজনু, সরি, ইউসুফ জুলেখা। এই যে ইউসুফ জুলেখা, জুলেখা রচিত হয়েছে গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায়। তো তিনি এটাকে মূলত প্রাধান্য দিয়েছিলেন এবং গুরুত্ব আরোপ করেছিলেন যে তোমরা বাংলায় এটা কি করো, লিখো। ইভেন বাইবেলকে বাংলাতে অনুবাদ করলো ইংরেজি থেকে এবং অন্যান্য ভাষা থেকে সর্বপ্রথম এই গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলেই। এই জন্য গিয়াসউদ্দিন আজম সুলতানি যুগের সেরাদের কাতারে আছেন, ঠিক আছে। সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে বাংলাকে তিনি রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন। আগে তো মনে করা হতো বাংলা আসলে কোনো ভাষা না, বাংলাকে এটা নিচু শ্রেণীর ভাষাই মনে করা হতো। বাংলা ভাষাটাকে মনে করা হতো যে যারা বাংলায় কথা বলবে তারা হচ্ছে খুবই নিম্ন মানের, নিম্ন জাতের, এরকম মনে করা হতো, ঠিক আছে। অথচ আজকের এই বাংলা সারা পৃথিবীব্যাপী, বাংলা হচ্ছে সারা পৃথিবীব্যাপী জনপ্রিয় একটি ভাষা। পৃথিবীতে প্রায় এখন পর্যন্ত প্রায় 50 কোটি মানুষজন কথা বলে বাংলাতে, ঠিক আছে, প্রায় 50 কোটি মানুষ বাংলায় কথা বলে সারা পৃথিবীব্যাপী। ইভেন বাংলাদেশের পরে সবচেয়ে বেশি বাংলায় কথা বলে পশ্চিম বাংলার লোকজন, আসামের লোকজন। আবার সিয়েরা লিওন নামে একটা দেশ আছে, আপনার নাম শুনেছেন, এই যে সিয়েরা লিওন। এই সিয়েরা লিওন তারাও কিন্তু রাষ্ট্রভাষা বাংলা ঘোষণা করেছে, অর্থাৎ তাদের তো একটা রাষ্ট্রভাষা আছেই, তার পাশাপাশি বাংলাকে তারা রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে।
তাহলে সিয়েরা লিওন হচ্ছে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যারা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। ভারতে ভাষা আছে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়নি। রাষ্ট্রভাষার মর্যাদা আছে পৃথিবীর দুইটা দেশে, একটা বাংলাদেশ আর একটা হলো সিয়েরা লিওন, আফ্রিকার দেশ। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো আপনাদের এত গুরুত্বপূর্ণ, এগুলো আজকের ক্লাস না করলে আপনি বুঝবেন না। ঠিক আছে, নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তাইলে আমরা যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো একটু গুরুত্ব সহকারে একটু দেখেন। পর্যটক ইবনে বতুতার জন্মস্থান কোথায়? দেখি আপনারা বলেন তো, ইবনে বতুতা কোথায় জন্মগ্রহণ করেছেন? এটা আমি আশা করি যে সবাই পারবেন। দেখি এটা অ্যান্সার করেন। এটা অ্যান্সার করবেন আপনারা। ইবনে বতুতা কোন দেশে জন্মগ্রহণ করেছেন? মরক্কো, ইয়েমেন, মিশর। বাহ, অনেকেই দেখছি অ্যান্সার করে ফেলেছেন, অনেকেই দেখে অ্যান্সার করে ফেলেছেন। মনে রাখতে হবে এই যে ইবনে বতুতা 1304 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছে। যে দেশটাতে জন্ম হয়েছে এই দেশটার নাম হচ্ছে আফ্রিকার দেশ মরক্কো। আফ্রিকার দেশ মরক্কোতে ইবনে বতুতা জন্মগ্রহণ করেছেন। তিনি একজন মূলত পর্যটক। এই পর্যটককে আবার বলা হয় পরিব্রাজক। তাইলে পরিব্রাজক বা পর্যটক বলা হয় কাকে? ইবনে বতুতাকে। তাহলে ইবনে বতুতা মরক্কোতে জন্মগ্রহণ করেছেন 1304 খ্রিস্টাব্দে। আর তিনি কে? তিনি হচ্ছেন মূলত একজন পরিব্রাজক। তিনি ভারতে এসেছেন এবং বাংলাদেশেও এসেছেন। বাংলাদেশে এসেছেন যার সময় তিনি হচ্ছেন ফখরুদ্দিন, এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ এর শাসন আমলে বাংলায় আগমন করেন। তাহলে ফখরুদ্দিন মোবারক শাহের শাসন আমলে তিনি ভারত হয়ে তারপরে বাংলাদেশে আসছেন। তো ইবনে বতুতা বাংলায় আসছিলেন মূলত শাহজালাল শাহপরানের সাথে সাক্ষাৎ করতে, দোয়া নিতে আসছিলেন। পরবর্তীতে তিনি সুরমা নদী হয়ে আবার সোনারগাঁয়ে আসেন। তখন তো নারায়ণগঞ্জে ছিল রাজধানী সুলতানি যুগের। ফখরুদ্দিন মোবারক শাহের শাসন আমলে আসার পরে তাকে রাজকীয়ভাবে গ্রহণ করা হয় এবং তাকে অনেক সম্মানিত করা হয়। তিনি আমাদের বাংলাদেশে 10 বছর ছিলেন, এত বেড়ানোটা দিয়েছেন। এবং তিনি দেখলেন বাংলাদেশে আসার পরে বাংলাদেশ হচ্ছে একটা বিচিত্র একটা দেশ। এই দেশে কিছুক্ষণ পরে পরে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা, ঝড়, এগুলা দেখে তিনি বললেন যে দুজক পুর আজ নেয়ামত। বাংলাদেশ হচ্ছে ধন সম্পদে ভরপুর একটা জাহান্নাম। বাংলাদেশকে জাহান্নাম হিসেবে যিনি সাব্যস্ত করেছিলেন তিনি হলেন ইবনে বতুতা। আর বাংলাদেশকে জান্নাতাবাদ হিসেবে সাব্যস্ত করেছেন কোন ব্যক্তি? এটা আপনারা কমেন্টে জানান। বাংলাকে জান্নাতাবাদ নাম দিয়েছিলেন কে? বলতে পারবেন? বাহ, অনেকেই অ্যান্সার করছেন, অনেকেই। আমার ভালো লাগছে যে আপনারা সবাই কমেন্ট করে জানাচ্ছেন। এই যে এমায়েতুল্লাহ ইসলাম অ্যান্সার করেছেন, তারপরে ভবি আপু অ্যান্সার করেছেন, তারপর রিমি খাতুন অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর অনেকে দেখলাম অ্যান্সার করতেছেন, তারপরে ভুইয়া, মুস্তাফিজুর রহমান, তারপরে তাসনিয়া অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনারা সঠিক অ্যান্সারটা করতে পারছেন, এটা খুব ভালো লাগে। আপনারা এই রমজানটাকে অবহেলা করে কাটিয়ে দিন না, পড়াশোনা করেন, আমাদের সাথে কানেক্ট থাকেন। খেয়াল রাখবেন, গুরু ব্যতীত কোনো সাধন হয় না। আপনি যদি নিজে নিজে চেষ্টা করেন হবে না। নিজে নিজে আপনি সফল হয় কত পার্সেন্ট লোক? নিজে নিজে সফল হয় 2 বা 3% লোক, ধরেন 3%, আর 97% লোক সফল হয় অন্যের সহায়তা নিয়ে। আমরা পরিবারে একজন আরেকজনের উপরে নির্ভরশীল, নিজে নিজে কোনো কিছু করতে যাইয়েন না। আরেকজনের উপরে যেহেতু আপনি নির্ভরশীল, ওটাকে নিয়ে আপনি সামনে যেতে হবে, তাহলে আপনি সমাজের খেদমত করতে পারবেন। আচ্ছা, আর আপনাদের এটা সুখবর দিয়ে রাখি, যারা আপনারা 19তম নিবন্ধনে অংশগ্রহণ করবেন, 19তম নিবন্ধনে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য আমরা একটা কোর্স চালু করেছি। আমরা এখানে বাংলা পড়াবো। হ্যাঁ, আমরা এখানে বাংলা বেসিক থেকে পড়াবো, ইংলিশটাও পড়াবো, তারপর জিকে পড়াবো, তারপর আমরা এখান থেকে ম্যাথ পড়াবো। এই যে বিষয়গুলো বললাম, আরেকটা আছে ডেইলি সায়েন্স, মানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই যে 5টা সাবজেক্ট আমরা এখান থেকে আপনাদেরকে পড়াবো। আমরা টোটাল 100টা ক্লাসের মাধ্যমে এই কোর্সটা কমপ্লিট করিয়ে দিব। আপনারা জানেন নিবন্ধনে এবার 200 নাম্বারের পরীক্ষা হবে,
তবে আগের মতো নিবন্ধন হচ্ছে না, এখন জেনারেল এবং সাবজেক্টিভ রিটেন হবে, তারপরে ভাইবা হবে, চাকরি হয়ে যাবে। আগে যেমন সার্টিফিকেট নিয়ে কি পরিমাণ পেরাতে ছিলেন আপনারা, এখানে সেখানে ঘুরে 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 জীবন শেষ হয়ে যেত। এখন কিন্তু সেই অবস্থানটা নাই। এখন আপনার কি করতে হবে, রিটেনে যারা পাশ করবে মনে করবেন যে তাদের চাকরি নিশ্চিত। রিটেনে ভালো যারা করবে তাহলে ভাইভাতে গেলে, ভাইভাতে মূলত হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি দেখে আপনি কেমনে আপনি বোর্ডটাকে মেনটেন করেন, স্টুডেন্টকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, এটা মূলত ভাইভা বোর্ডে দেখা হয়। সুতরাং আপনাকে রিটেনে ভালো করতে হবে, অর্থাৎ এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো করা হবে এখানে যদি আপনি ভালো করেন তাহলে আপনার চাকরি নিশ্চিত। আর যদি 19তম নিবন্ধন, এমন একটা নিবন্ধন, এটা হচ্ছে লাকি লাকি ব্যাচ আপনারা এখানে যদি না হয় আর 20তম যে আশা করেন না 20তম 21তম 22তম যাবে, এগুলো আপনার জন্য না, ওগুলো অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং আপনাকে চান্স পাইতে হলে এখানে পাইতে হবে 19তম নিবন্ধনে। আমরা নতুন ব্যাচ চালু করেছি, এই সাবজেক্টগুলো আমরা এখানে পড়াবো। 100টা ক্লাসের মাধ্যমে শেষ করে দিব কোর্সটা। 100টা পরীক্ষা নিব আমরা, তারপর সকল ক্লাসের রেকর্ড থাকবে। এমন না যে ক্লাস শেষ করে আমরা কাইটা দিচ্ছি, এমন না, ক্লাসগুলো রেকর্ড থাকবে আর ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যে শেষ করাবো। তো এই কোর্সে যারা যারা যুক্ত হতে চান, আমি একটু জানতে চাই আপনাদেরকে কারা কারা 19তম নিবন্ধনের নতুন ব্যাচে যুক্ত হওয়ার জন্য বা ভর্তি হওয়ার জন্য আছেন, একটু লেখেন তো। জি স্যার আমি আছি, মানে আছি। যারা যারা আছেন আলহামদুলিল্লাহ, অনেকেই যারা যারা কমেন্ট করছেন যে আছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি বলবো যারা একদিনও লেট করবেন, একদিনও না, বেশ হয়েছে, আপনারা অনেক পিছিয়ে গেছেন, অনেক পিছিয়ে গেছেন। আমরা অলরেডি একটা 19তম নিবন্ধনের ক্লাস শুরু করে দিয়েছি পেইড বেসের। এখানে আমাদের কেউ কি আছেন পুরান বেসের স্টুডেন্ট, মানে যারা 19তম নিবন্ধনে যারা ভর্তি হয়েছেন, এরকম কেউ কি আছেন যে হ্যাঁ ভাইয়া আমি অলরেডি ভর্তি হয়ে গেছি? একটু দেখতে চাই। কয়টি ক্লাস হয়েছে? আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি ভাইয়া, এটা গুনতে হবে, হ্যাঁ গুনতে হবে। আমরা অনেক ক্লাস নিয়েছি, বাংলা নিয়েছি, ইংরেজি নিয়েছি, সাধারণ জ্ঞান নিয়েছি, এই তো অনেকে আছে আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন অলরেডি আমাদের সাথে আছেন এই কোর্সটাতে। সুতরাং আপনি যদি আজ আমাদের নতুন হয়ে থাকেন আজকের এই ক্লাসে, আপনাকে বলবো আপনি আমাদের সাথে যুক্ত হন। এই কোর্স ফি কত? ফি ধরেছি আমরা 3000 টাকা, কিন্তু আপনারা যারা আমার সাথে এখন লাইভে আছেন তাদের জন্য আমি 3000 টাকা নিচ্ছি না, এখন নিব হচ্ছে 1199 টাকা। 1199 টাকা এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড করবেন, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড করে দিবেন। সাথে সাথে আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। একটা সিক্রেট গ্রুপ আছে, সেখানে আমরা অ্যাড করে দিব আপনাকে। সেখানে আমাদের কি দেওয়া হবে আপনাদেরকে, এখানে পরীক্ষার ইনস্ট্রাকশন দেওয়া হবে, এখানে আপনাদেরকে শিডিউল দেওয়া হবে, তারপরে সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। এখানে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে, সেই প্রশ্ন উত্তর দেওয়া হবে। আবার আমরা যে ফ্রি ক্লাস নেই সেই ক্লাসের লিঙ্কগুলো আপনাদেরকে দেওয়া হবে। তাহলে পেড বেসের ক্লাসও পাচ্ছেন, ফ্রি ক্লাসগুলো আপনি কিন্তু একটা মিস যাবেন আপনার। তো যারা যারা এই সুযোগটা নিতে চান, আমি পড়াচ্ছি, হ্যাঁ আমি কিন্তু পড়াবো। আমি একটা ঘোষণা দিয়ে রাখলাম, যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নেন। 01767265758 এই নাম্বারে আপনি 1199 টাকা পাঠিয়ে দিলে আমরা আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিব। অবশ্যই টাকা পাঠিয়ে সেন্ড মানি ডান লিখবেন কমেন্টে, সেন্ড মানি ডান এটা লিখে দিবেন, তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আপনি আমাদের সাথে থাকলেন আজীবনের জন্য। আপনাকে 19তম নিবন্ধন এর আগ পর্যন্ত আর ভর্তি হইতে হবে না, পরীক্ষার ফিও দিতে হবে না, আমরা এখানে সবকিছু করাবো। দোয়া করবেন চাকরিটা যেন আল্লাহ তাআলা আমার দেন ইনশাল্লাহ। ভাই চেষ্টা করে যান, আমি তো বুঝি যারা বেকার তারা কি পরিমাণ কষ্টে থাকে। এই তো ঈদ আসতেছে, সবাই আনন্দ নিয়ে বাজারে যাবে, শপিং করবে, কিন্তু আপনি যে দুঃখে দুঃখে মরছেন, এটা আমি কি বুঝি না ভাই? এই পথটাকে আমি পাড়ি দিয়েছি। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা ধাক্কা আসে। এই ধাক্কাটা যারা স্মার্টলি ফেস করতে পারে তারাই হচ্ছে আসলে প্রকৃত মানুষ। ঠিক আছে, আপনার জীবন অনেক ধাক্কা আসবে, অনেক চাপ আসবে, অনেক প্রেশার আসবে, এটাকে ওয়েলকাম করতে হয়, ফেস করতে হয়। সবকিছু এমনি এমনি হয়ে যাবে না, এটা আশাও করেন না। আচ্ছা, যারা ভর্তি হবেন তারা হয়ে নেন। এই যে নাম্বার, আমি যে নাম্বারটা বলেছি এই নাম্বারটা সেম নাম্বার। আর আমরা পড়াশোনা করতে থাকি, হ্যাঁ আমরা পড়বো। আর যারা নতুন আছেন তারা হচ্ছে ভর্তি হয়ে নেন, আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তারা ক্লাসটা করতে থাকেন। আসেন, মুসলিম শাসন আমলে রাজভাষা কি ছিল, অর্থাৎ এই দেশের ভাষা, রাজ মানে হচ্ছে রাজ্যের ভাষা। ঠিক আছে, রাজ্যের ভাষা। এই রাজ্য বলতে কোন রাজ্য? বঙ্গ।
এই বঙ্গরাজ্যটার ভাষা কি ছিল, এটা আসলে জানতে চেয়েছে আপনার কাছে। দেখেন এই প্রশ্নটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর 19-এ এসেছে। ঠিক আছে, অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয় এগুলো হচ্ছে ওই যে গ্রেডের চাকরি, 10 থেকে 20তম গ্রেড আছে না, 10 থেকে 20তম গ্রেড, এই গ্রেডের চাকরিগুলো আর কি, এই প্রশ্নটা এসেছে। তাহলে বলেন কোন ভাষাটা? এই তো সঠিক অ্যান্সার করে ফেলেছে আমাদের ভবি আপু, আকলিমা সরকার, তারপরে আমাদের লোকমান হাকিম, তারপর আমাদের মুস্তাফিজুর রহমান সঠিক অ্যান্সার করে ফেলেছেন। তারপর কলি আক্তার, তারপরে রাহা ভুইয়া অ্যান্সার করেছেন, আঞ্জু আরা খাতুন অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ফার্সি ভাষা। মুসলিম শাসন আমলে এই রাজ্যের ভাষা ছিল ফার্সি ভাষা। ইভেন তখন থেকে আমাদের এই যে বাংলা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলায় সবচেয়ে বেশি ভাষার উৎস কোনটি? ভাষার উৎস হচ্ছে ফার্সি। এই যে ফার্সি ভাষা, এই ফার্সি ভাষা থেকেই মূলত বাংলা ভাষাটা কি করেছে? সমৃদ্ধ হয়েছে। যেমন বাংলায় বিভিন্ন ভাষা থেকে এসে ভাষা যুক্ত হয়েছে, যেমন চেয়ার, টেবিল, মেজ আমরা যে বলি, এগুলো তো এখন ইংলিশ বা বিভিন্ন ভাষা থেকে এসে এখন বাংলার মতো আমরা ব্যবহার করছি, তাই না? এই জন্য যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে কোন ভাষা থেকে, সবচেয়ে বেশি ভাষা এসে 1 নাম্বারে সেটা হবে ফার্সি ভাষা, সেটার নাম হচ্ছে ফার্সি ভাষা। 2 নাম্বার হচ্ছে আরবি, 3 নাম্বার হচ্ছে ইংরেজি। ঠিক আছে, তাইলে ফার্সি, আরবি এবং ইংরেজি। এই ফার্সি ভাষা হওয়ার অন্যতম কারণ হলো পারস্যের ভাষা ইরান আমাদের উপরে অনেক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরকে শাসন করেছে এই কারণে। ঠিক আছে, এই কারণে এই দেশের ভাষাটা ফার্সি ছিল এক সময়। আর ফার্সি ভাষা ওই যে নামাজ রোজা বলি, জান্নাত জাহান্নাম বলি, এগুলো হচ্ছে অধিকাংশই কি, এই যে দুজক বলি, এগুলো সব ফার্সি ভাষা। আচ্ছা, তাহলে 7 নম্বর প্রশ্নে আমরা আসি। 7 নম্বর প্রশ্নে কি আছে? বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? কোন ব্যক্তি বাংলায় স্বাধীন সুলতানি যোগ চালু করেছেন? জি ভাই, আমি টাকা পাঠিয়েছি। আচ্ছা, আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন অবশ্যই আপনি লিখবেন সেন্ড মানি ডান। ঠিক আছে, তাইলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। এই নাম্বারে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, এখানে স্ক্রিনশট দেন, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন স্ক্রিনশট দেন। জি ভাই, 1199, হ্যাঁ 1199 টাকা। কারো কাছে যদি 1200 টাকা তাকে দেন, 1 টাকা বাড়াইয়া দেন। অনেকে আছে যে একবারে খাপ টাকা দেয়, 1199 মানে 1199 টাকা। যে ভাইয়া তাহলে কম নিতে পারেন না, নিব 90 টাকা দেন। তাহলে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নাকি নবাব সিরাজউদ্দৌলা, ফখরুদ্দিন মোবারক শাহ, নাকি নবাব আলীবর্দী? তাহলে স্বাধীন সুলতানি যুগটা চালু করেছিলেন কে, কার মাধ্যমে? আপনারা মনে হয় ওই যে 1204 খ্রিস্টাব্দের কাহিনীটা শুনেছেন। 1204-এ কি হয়েছিল? 1204-এ ওই যে লক্ষণ সেন আছে না, সে নদিয়া থেকে পালিয়েছিল একজন বিখ্যাত শাসকের, একজন বিখ্যাত ব্যবসায়ীর ধমকে। সেই ব্যবসায়ীর নাম কি? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। 1204 খ্রিস্টাব্দে এই সুলতানি যুগে সূচনা করেছিলেন তিনি, বা স্বাধীন সুলতানি শাসনটা প্রতিষ্ঠা করেছিলেন। যদিও তিনি বেশি দিন ছিলেন না, 1206 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, ইখতিয়ারউদ্দিন 1206 খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল, কিন্তু এই যুগটা শুরু হয়েছিল এই তার শাসন আমল থেকে। তারপর থেকে ওই যে সম্রাট ফখরুদ্দিন মোবারক শাহ, আপনারা নাম শুনেছেন, এই ফখরুদ্দিন তিনি সোনারগাঁয়ে শাসন করেছিলেন। তারপর আরেকজন শাসক হচ্ছে ইলিয়াস শাহ। এই সেই ইলিয়াস শাহ যিনি সমগ্র বাংলার শাসক ছিলেন, সমগ্র বাংলার প্রথম সুলতান। তাহলে সমগ্র বাংলার সুলতান কে ছিলেন? সমগ্র বাংলার সুলতান ছিলেন এই ইলিয়াস শাহ। আর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি শুধু কুষ্টিয়ার ছিলেন, কুষ্টিয়া পশ্চিম বাংলার কিছু অংশ, এই অঞ্চলটা নিয়ে। কিন্তু সমগ্র বাংলা, সেই চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, রংপুর, এই সমগ্র বাংলার প্রথম সুলতান যিনি ছিলেন তিনি হচ্ছেন ইলিয়াস শাহ। এই কারণে ইলিয়াস শাহকে বলা হয় বাঙালি জাতির প্রথম জনক। বাঙালি জাতির প্রথম জনক কাকে বলা হয়?
বাঙালি জাতির প্রথম জনক যিনি, তিনি হচ্ছেন ইলিয়াস শাহ। বাঙালি জাতির প্রথম জনক যিনি, তিনি হলেন কে? ইলিয়াস শাহ। স্যার রকেট নাম্বার নাই? জি আছে ভাই, রকেট নাম্বার আছে। যারা রকেটে দিতে চান তাদের জন্য এই যে নাম্বারটা আমি দিচ্ছি। যারা রকেটে পাঠাতে চান তাদের জন্য হচ্ছে এই যে নাম্বারটা, এই যে 015152658336, এই নাম্বারে হচ্ছে রকেট করবেন যারা রকেটে দিতে চান। দ্রুত ভর্তি হয়ে নেন, দ্রুত ভর্তি হয়ে যান। আর যারা বিকাশ নগর থেকে দিতে চান তারা হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে? এই নাম্বারটা আমি আবার উপরে দেখাচ্ছি। আচ্ছা, যে রকেট নাম্বার চেয়েছেন তিনি একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমরা একটু পড়বো আর কি, অনেকগুলো প্রশ্ন সলভ করব। ক্লিয়ার? গুড। তারপরে আসেন আমরা চলে যাই 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কি আছে দেখি। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? কোন ব্যক্তি বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেছিলেন? হ্যাঁ, কোন ব্যক্তি মুসলিম আধিপত্য? ইখতিয়ার উদ্দিন? ইয়েস, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি বাংলায় আধিপত্য বিস্তারের সূচনা করেছিলেন কত সালে? 1204 খ্রিস্টাব্দে। 1204 খ্রিস্টাব্দে। এটা দেখেন 24তম বিসিএস আসছিল, এটা বিএনপির আমলে হয়েছিল। 24তম বিসিএস এটা বাতিল হয়েছিল পরে, এত পরিমাণ দুর্নীতি হয়েছিল। তার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো এই প্রশ্নটা এসেছে। তাহলে বিসিএস এর প্রশ্নগুলো নিবন্ধনে আসে, তারপরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে আসে, 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষাতে আসে। তাহলে 8 নম্বর প্রশ্ন ডান? বলেন ডান কিনা? হ্যাঁ, জহিরুল ইসলাম, রিয়াদ, সঞ্জিদা আপু বলেন। মুস্তাফিজুর রহমান হয়েছে ভাই, হয়েছে। এই শামিমা আক্তার আপু হয়েছে কিনা বলেন। চুপচাপ বসে আছেন মুখলেসুর রহমান মুকুল, তারপর রাজিয়া সুলতানা, খুব চুপচাপ বসে আছেন আপনারা। কমেন্টে জানাবেন, আপনাদের সুবিধা অসুবিধা জানাবেন। তাহলে ভর্তির সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি যতক্ষণ ক্লাসে আছি ততক্ষণ পর্যন্ত যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই নাম্বারে 1199 টাকা দিয়ে ভর্তি হবেন 19তম নিবন্ধনের নতুন ব্যাচে। আমরা 19তম নিবন্ধনের নতুন ব্যাচের ক্লাস আরম্ভ করছি। আরেকটা ব্যাচ অলরেডি আমরা চালু করেছি। যারা যারা 19তম নিবন্ধনে ভর্তি হবেন তারা ওই যে উপরে যে নাম্বারটা দেওয়া আছে 01767265758 এই নাম্বারে আপনি বিকাশ নগর থেকে টাকা পাঠিয়ে ভর্তি হবেন। 1199 ভাই। আসেন, বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ, মধ্যযুগে অর্থাৎ 1400 শতকে, 1300 সালে এটাকে বলা হয় চতুর্দশ শতক। চতুর্দশ শতকে যখন রেনেসা হয়েছিল, এই চতুর্দশ শতকে একটা মসজিদ নির্মিত হয়েছিল। চতুর্দশ শতককে কি বলা হয়? মধ্যযুগ। তো মধ্যযুগে একটা মসজিদ হয়েছিল বাগেরহাটে, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে খান জাহান আলী। এই খান জাহান আলী উনি একজন পীর সাহেব ছিলেন, তুরস্ক থেকে আসছেন। তিনি একজন সৈনিক ছিলেন। সৈনিক জীবন তার ভাল লাগে না, দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মিথ্যা বলতে হয়, তারপর মিথ্যা অভিযোগ বাস্তবায়ন করতে হয়। এই জন্য তিনি সে চাকরি ছেড়ে দিয়ে সোজা চলে আসলেন ভারত হয়ে বাংলাদেশে। বাংলাদেশে এসে তিনি মানুষদেরকে বিভিন্ন বিষয়ে ইনস্ট্রাকশন দিলেন, আসলে প্রকৃত ধর্ম কি এটা মানুষকে বুঝালেন এবং উন্নয়নমূলক কিছু কাজ করলেন। এবং বাগেরহাটে যে মসজিদটা বানালেন সেটার নাম কি? রাশিদুল হাসান অ্যান্সার করেছেন, 60 গম্বুজ মসজিদ। কি রাজিয়া সুলতান আপু বলবেন না? সাজেদা আক্তার, শামিমা আক্তার, জি থ্যাংক ইউ সো মাচ। তার মানে 60 গম্বুজ মসজিদ, এটা হচ্ছে মধ্যযুগীয় সবচেয়ে বড় মসজিদ। মধ্যযুগীয় সবচেয়ে বড় যে মসজিদটি, এটার নামই হচ্ছে 60 গম্বুজ মসজিদ। 60, এই 60 মানে হচ্ছে 60, আর এই যে 7, এই 7 মানে 7, এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে। এই যে 7 গম্বুজ মসজিদ, যেটা 7 গম্বুজ, মনে রাখবেন যদি আসে 7 গম্বুজ, এটা উমিদ খাঁ তৈরি করেছেন। উমিদ খাঁ কর্তৃক নির্মিত। এই উমিদ খাঁ ছিলেন কে? শায়েস্তা খাঁর ছেলে। শায়েস্তা খানের ছেলে ছিলেন। শায়েস্তা খানের মেয়ে ছিল না, এই জন্য পালক আনছিলেন পরিবিবিকে, তবে ছেলে ছিল। শায়েস্তা খাঁর ছেলে উমিদ খাঁ
এই 7 গম্বুজ মসজিদটা নির্মাণ করেছে? এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। তাহলে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদ, যেটার নির্মাতা কে? উমিদ খাঁ। 7 গম্বুজ মসজিদ, 7 ডোমস, আর হচ্ছে 60 ডোমস। 60 গম্বুজ মসজিদ যদি বলা হয় 60, সেটা হবে তোমার বাগেরহাটে। খান জাহান আলী কর্তৃক এটি নির্মিত হয়েছিল। তাহলে এই যে বিষয়গুলো আপনাদের, এগুলো গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, গুরুত্ব সহকারে। এটা 24তম বিসিএস এর প্রশ্ন। আসেন পরের প্রশ্নে আমরা যাই। এবার আসেন 10 নম্বর প্রশ্ন। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? তাহলে দিল্লিতে সাধারণত মুসলিম শাসন আমলে কোন মহিলা প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, এটা কল্পনাই করা যেত না, কারণ মুসলমান শাসন ছিল, সুলতানি যুগ, মুঘল যুগ। কিন্তু দিল্লির সিংহাসনে সুলতানি আমলে এমন একজন মহিলা যিনি কি হয়েছেন, ভারতের দিল্লির সিংহাসনে প্রধানমন্ত্রী হয়েছিলেন, ওই মহিলার নাম কি? কুতুবুদ্দিন আইবেক। মহিলার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। প্রশ্ন হচ্ছে সুলতানা রাজিয়া কার মেয়ে ছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ, না গিয়াসুদ্দিন বলবন, নাকি মোহাম্মদ বিন তুগলক? দেখি অ্যান্সার করেন তো। বখতিয়ার খিলজি, মেঘ বালিকা, হুম। তারপর রেজওয়ান আলী, হ্যাঁ সঠিক বলেছেন। তাসনিয়া, তাসনিম, সঠিক বলেছেন। তারপর হচ্ছে মন্ডল, সঠিক বলেছেন। কি মন্ডল? লোকমান হাকিম বাবু, তারপর উর্মিলা মন্ডল, নিপা খাতুন, রাজওয়ান আলী, তারপর হচ্ছে কাজুরি আফরোজা, রোজিনা সুলতানা রতন, সঠিক বলেছেন। ইলতুৎমিশের মেয়ে ছিল। হ্যাঁ, সুলতানা রাজিয়া কে ছিলেন? ইলতুৎমিশের মেয়ে ছিলেন। কারা কারা পেরেছেন লেখেন ইয়েস। আলহামদুলিল্লাহ, ইয়েস। ইয়েস লিখবেন, রিয়াকশন দিবেন, নিজেকে ইন্সপায়ার করবেন। জি, মারুফ চৌধুরী হয়েছে, আলফি, ববি, তারপরে রাজনা সুলতান রত্না, মাজিদুল ইসলাম, মাতি, রুমানা আক্তার, সঠিক বলেছেন। তাহলে এটা শেষ। পরের প্রশ্ন 11 নং প্রশ্নে আমরা যাই। আচ্ছা, 11 নং যে প্রশ্নটা, এই যে কুতুব মিনারের নির্মাতা কে ছিলেন বলেন? কুতুব মিনারের নির্মাতা কে ছিলেন? কুতুব মিনার কে নির্মাণ করেন, কত সালে? বা কুতুব মিনারের নির্মাতা কে ছিলেন? দেখেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে এসেছিল। কুতুব মিনার যেটা হচ্ছে 1199 সালে নির্মিত, মনে রাখবেন 1199 সালে নির্মিত হয়েছিল। এটা কে নির্মাণ করেছেন? গিয়াসুদ্দিন বলবেন, নাকি ইউসুফ শাহ, নাকি সুলতান রাজিয়া, নাকি কুতুবুদ্দিন আইবেক? দেখি বলেন তো। হ্যাঁ, এটা হচ্ছে নির্মিত বা নির্মাণ শুরু হয়েছিল, আর যেটা নির্মাণ কাজ শেষ হয়েছিল 1220-এ। ঠিক আছে, 1220-এ কি হয়েছে? কমপ্লিটেড হয়েছে। কমপ্লিট হয়েছে কবে? 1220-এ। আর নির্মাণটা শুরু হয়েছিল 1199-তে। নির্মাণ করেছেন কুতুবুদ্দিন আইবেক। যারা যারা কুতুবুদ্দিন আইবেক দিয়েছে তাদেরটা সঠিক হয়েছে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু একটা জায়গা, মানে ইট দিয়ে তৈরি করা। এটা মূলত দিল্লিতে অবস্থিত। দিল্লিতে অবস্থিত কুতুব মিনারের অবস্থান যেখানে, সেটা হচ্ছে দিল্লিতে। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত। কুতুবুদ্দিন আইবেক কর্তৃক 1199 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন, যেটা 1220 খ্রিস্টাব্দে কমপ্লিট হয়। 1220 খ্রিস্টাব্দে এটা কমপ্লিট হয়। কমেন্ট দেখেন না? আচ্ছা, বেলাল হোসাইন বলছে স্যার আমার কমেন্ট কি দেখেন না? দেখি তো ভাই, কমেন্ট দেখি। স্যার আমি টাকা পাঠিয়েছি। জি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা টাকা পাঠিয়েছেন 1199 টাকা, তাদেরকে আমরা অ্যাড করে দিচ্ছি। আপনি শুধু লিখবেন সেন্ড মানি ডান। কি লিখবেন বলেন? সেন্ড মানি
ডান এই কথাটা লিখবেন কমেন্টে, তাহলে আপনাকে আমরা খুঁজে বের করে অ্যাড করে ফেলবো। যারা যারা সেন্ট মানির ডান লিখেন না তাদেরকে অ্যাড করব না। আমাদের 19তম নিবন্ধনের নতুন ব্যাচের ভর্তি অলরেডি চলমান। এই কোর্সটিতে আপনি যদি ভর্তি হন, এই মুহূর্তে ভর্তি হলে 1199 টাকা, অথচ আমাদের ফি কিন্তু 3000 টাকা। আমি লাইভ কেটে দিলে 3000 টাকাই নিব, কিন্তু লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন তাদের জন্যই 1199। আমার কথা আবার বুঝেন, আমি যতক্ষণ পর্যন্ত লাইভে আছি ক্লাস নিচ্ছি ততক্ষণ পর্যন্ত 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর আমি যখন ক্লাসটা কেটে দিব, লাইভ ক্লাস কেটে দিলে তখন হবে 3000 টাকা ভর্তি ফি, তখন আপনি 3000 টাকা দিয়ে হতে হবে। এটা একটা অফার চলছে, অফার। আপনারা যারা ভর্তি হবেন, উপরে যে নাম্বারটি দেয়া আছে, এই যে নাম্বারটা, এই নাম্বারে টাকা পাঠিয়ে লিখবেন সেন্ড মানি ডান এবং স্ক্রিনশট দিবেন। এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দিচ্ছি। আর সেন্ড মানি ডান লিখলে কি হবে, আমরা এখনই আপনার নাম ঘোষণা দিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে পার্থক্য। অ্যাড করবো না এমন না, আমরা করব, তবে আপনি সেন্ড মানি ডান লিখলে সাথে সাথে করে দিচ্ছি। আসেন, আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ খুবই শক্তিশালী একজন শাসক ছিলেন। 40তম বিসিএস এর প্রশ্ন। উনি কি 1498 থেকে 1516 ছিলেন, নাকি 1498 থেকে 1517 ছিলেন? কোনটা হবে? নাকি 1498 থেকে 1598, নাকি 1498 থেকে 1519? তবে 1498 যে তিনি শাসন শুরু করেন এটাই সত্য, কিন্তু শেষ করেন কবে? শেষ করেন কবে? গুড। আমাদের রেজওয়ান আলী অ্যান্সার করেছেন, তাসনিয়া অ্যান্সার করেছেন। আপনাদের গুলো দেখেন হয়েছে কিনা। 1498 থেকে 1519, 1498 থেকে 1519 যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। লোকমান হাকিম এটা হয়েছে। লোকমান হাকিম আপনারটা হয়েছে ভাই। কাজলি আফরোজ নাকি কাগজি, কাজরি আফরোজ। মেঘবালিকা আপু আপনারটা হয়েছে। উর্মিলা মন্ডল। আচ্ছা, তাহলে আমরা সঠিক অ্যান্সার জানলাম। আলাউদ্দিন হোসেন শাহ শাসন করেছেন 1498 থেকে 1519 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন আমরা একটু দেখে নেই। এখানে লেখা আছে গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ে, এই গৌড় বলতে এটা কোথায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, পশ্চিম বঙ্গ, রাজশাহীর কিছু অংশ আছে, ওইটাকে গৌড় বলা হতো। আচ্ছা, তো এই গৌড় মূলত হচ্ছে পশ্চিম বাংলা অবস্থিত। গৌড়ের ছোট সোনা মসজিদ, গৌড়ের ছোট সোনা মসজিদ, একটা হচ্ছে ছোট সোনা মসজিদ আর একটা কিন্তু বড় সোনা মসজিদ। তাহলে বলেন এটা কে নির্মাণ করেছেন? ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছেন? দেখেন তো লেখা আছে কিনা। ফখরুদ্দিন মোবারক কার শাসন আমলে? এটা মূলত ওয়ালি মোহাম্মদ নির্মাণ করেছেন। সোনা মসজিদটি ওয়ালি মোহাম্মদ, গৌড়ের সোনা মসজিদটা নির্মাণ করেছেন ওয়ালি মোহাম্মদ। ওয়ালি মোহাম্মদ। প্রশ্ন হচ্ছে কার শাসন আমলে এটা নির্মিত হয়েছে? কার শাসন আমলে এই সোনা মসজিদটি নির্মিত হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে হোসেন শাহ। হোসেন শাহ এর শাসন আমলে ওয়ালি মোহাম্মদ এই সোনা মসজিদটি নির্মাণ করেছেন। সোনা মসজিদ দুইটা কিন্তু মনে রাখবেন, একটা হচ্ছে ছোট সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ এটা কোথায়? এটা হচ্ছে চাপাইতে বা গৌড়ে। আরেকটা হলো বড় সোনা মসজিদ। তাহলে বড় সোনা মসজিদ যেটা, সেটা হচ্ছে রাজশাহীতে। মসজিদ দুইটা, ছোট সোনা আর হচ্ছে বড় সোনা মসজিদ। দুইটা মসজিদ এখানে আছে। যখন বলা হবে ছোট সোনা মসজিদ, এটা হচ্ছে ওয়ালি মোহাম্মদ 1500 শতাব্দীতে হোসেন শাহ এর শাসনামলে নির্মাণ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে। আর বড়সোনা মসজিদ যেটা, সেটা হচ্ছে নুসরাত শাহ নির্মাণ করেছিলেন। নুসরাত শাহ বড়সোনা মসজিদ, এটা চাপাইতেই পড়েছে, নুসরাত শাহ নির্মাণ করেছেন। নুসরাত শাহ, তাহলে এই নুসরাত শাহ এটা নির্মাণ করেছেন। দেখেন বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার ক্লিয়ার কিনা বলেন। যদি এটা ক্লিয়ার হয় আমি সামনে যাব। হোসেন শাহ আমলে নির্মিত হয়েছে, জি ঠিক বলেছেন। তাহলে বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ যদি